নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বিশেষ কোন কোন পন্থা অবলম্বন করে আপনি আপনার হারানো শক্তিকে পুনরুদ্ধার করতে পারবেন। দেখবেন, আপনার যদি কোনো সময় মনে হয় যে আপনার ভিতরে শক্তির অভাব আছে, সেটা মানসিক শক্তি হতে পারে, আত্মিক শক্তি হতে পারে এবং শারীরিক শক্তি হতে পারে, তখন বুঝবেন, যদি অভাব বোধ করেন কোনো সময়, তাহলে দেখবেন যে আপনার ভিতরটা মনে হয় যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আপনার এরকমটা মনে হতে পারে যে আমি আর কোনো কাজ করে সেই শান্তি পাচ্ছি না, বা আমার মনে হচ্ছে যেন আমি পুরো নিজেকে আর উঠে দাঁড় করাতে পারছি না, ভেঙে পড়েছি। এই সময় কি হয়, আমাদের মানসিক আঘাত লাগারও অনেক সম্ভাবনা থাকে। তো চলুন পয়েন্ট করে করে আমরা বলে যাই কি করে আপনি পুনরুদ্ধার করবেন। ১ নম্বর কথা হলো, খুব কম যদি কথা বলেন। কম কথা বললে পরে আপনি আপনার যে শক্তি আছে সেটার পুনরুদ্ধার করতে পারবেন। আপনি যদি না বিশ্বাস করেন, আপনি ২৪ ঘন্টা সময়ের মধ্যেই বুঝে যাবেন। যদি কোনো সময় বা কয়েকদিন ধরে আপনার এরকম মনে হয় যেন আমার শক্তি খুব বেশি লিকেজ হচ্ছে, বা এরকম মনে যদি হয় যে আমি আর পারছি না কোনো কিছুতেই, আমি পারছি না, মানসিক দিক থেকেও ভেঙে পড়েছি, সেই শক্তিকে যদি পুনরুদ্ধার করতে চান, ২৪ ঘন্টা, একদিন, আপনার যেদিন ছুটি আছে বা ছুটি থাকবে বলে মনে হয়, বা কাজ করতে করতেও যদি আপনি যা কথা বলেন তার যদি অ্যাটলিস্ট 50% যদি কম কথা বলেন, তাহলে আপনি দেখবেন ২৪ ঘন্টা পর থেকেই যে মনে হচ্ছিল যে আপনার একটু কমজোর কমজোর লাগছিল ভেতর থেকে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পুনরুদ্ধার হবে, শক্তির সঞ্চার হবে। এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট, কি করে উদ্ধার করবেন? ত্রাটক করলে পরে, ত্রাটক করলে পরে তার কারণ, আমরা যে দেখছি সেখান থেকেও তো শক্তি নির্গত হয়, হয়তো। কিন্তু যদি আপনি কোনো ঠাকুরের প্রতিমার মুখের দিকে, সেটাও একটা প্রসেস আছে, কারণ সেখানে ব্রেথকেও কাজে লাগাতে হয়। তো আপনি যার দিকে তাকাবেন না, এখানে না এনার্জি এক্সচেঞ্জ হবে। মানে ধরুন, আমি যদি প্রাণ প্রতিষ্ঠা করতে চাই শুধুমাত্র ত্রাটককে কাজে লাগিয়ে, কোনো দেবী প্রতিমা বা যে কোনো প্রতিমাকে, তো তাকে, তার প্রথমে ত্রিনয়ন, তারপরে দুটি চোখ, তারপরে তার গোটা মুখ, এই যে টানা তার দিকে এইভাবে ত্রাটক লাগিয়ে বসে থাকলে, আপনার ভেতরে যদি কোনো কমতিও থাকে শক্তির, আপনি করে দেখুন, তারপরে আপনি কমেন্টে বলবেন। ওই প্রতিমার থেকে যে শক্তি আছে, যে দৈবিক শক্তি আছে, সেটি কিন্তু আপনার মধ্যেও প্রবেশ করবে, এবং আপনার ভেতরে যদি কোনো কমতি থাকে, যদি কোনো ঘাটতি থাকে শক্তির, তাহলেও কিন্তু আপনার সেটা কিন্তু পুনরুদ্ধার হয়ে যাবে। আপনি ৩ দিন যদি প্র্যাকটিস করেন তো বুঝতে পারবেন। ৩ নম্বর পয়েন্ট বলি, ব্রেথকে যদি কম নেন, আমাদের না, মানে আমরা ধরুন যেভাবে বসি, বেশিরভাগ মানুষ দেখবেন স্লাউচ হয়ে যায়, মানে মানে যখনই বসে, এগুলো একটুখানি যোগের কথা হয়ে যাচ্ছে আপনাদের সাথে। যদি বসে, দেখবেন বসার স্ট্রাকচারটা, মানে কোনো আসন তো নেই, মানে আসন নিয়ে তো তারা বসে না। মানে অ্যাকচুয়ালি কি করা উচিত, আমাদেরকে যখনই বসা উচিত, আমাদের না প্রত্যেকের একটা আলাদা আলাদা আসন থাকা উচিত। অনেকে আছে বাবু হয়ে বসে, কিন্তু বাবু হয়ে বসলেও দেখবেন কিছুক্ষণ পরে
তার মেরুদণ্ডটা ঝুঁকে যায়, কারণ তার অভ্যাস নেই, তার লাইফস্টাইলটা খারাপ হয়ে গেছে। অনেকে আছে যাদের ধরুন এই যে মানে কোমরে ব্যথা, কেন ব্যথা হয় জানেন? কারণ আমরা ছোটবেলা থেকে মেরুদণ্ডটাকে না স্ট্রেচ, মানে আমাদের যে স্পাইন আছে এটাকে না স্ট্রেচিং করতে হয় প্রত্যেক দিন। তার জন্য বিভিন্ন আসন আছে, 5 মিনিট করলেও হয়, কিন্তু সেগুলো আমরা কেউই করি না। ঈশ্বর সবই দিয়েছেন। আপনি আজকে যে ভালো আছেন তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আমাদের মেরুদণ্ডটা। আপনি যতদিন চলাফেরা করতে পারছেন ততদিন আপনি ভালো থাকবেন, তার জন্য দায়ী হচ্ছে গিয়ে মেরুদণ্ড। তো আপনার মেরুদণ্ডের উপর যদি আপনি কোনো কাজ না করেন তাহলে তো আপনি ওভাবে বসবেনই। কিন্তু যে ব্যক্তি ব্রেথকে কম নেয়, এবার ব্রেথ কম নেওয়া বা বেশি নেওয়া সেটা আপনি কিভাবে বুঝবেন? এখানেই হচ্ছে প্রশ্ন। এই জন্য এটা বলতে গিয়ে আমি আপনাদেরকে এই মেরুদণ্ডের কথাটা বললাম। মেরুদণ্ডটা না, একটা কথা বলি, আপনি মেরুদণ্ডটা হচ্ছে একটা না কমিউনিকেশনের অ্যাক্সিস। এটাকে আপনি ভাববেন না একটা জাস্ট একটা বোন মাথা থেকে নিচের অব্দি এসছে, সেটা নয়। আপনি শরীরে যা ফিল করছেন, ভালো খারাপ যা কিছু, ইভেন আপনাকে মানে কেউ যদি কুণ্ডলিনী মেডিটেশনস যদি কেউ শিখতে চায় বা ধরুন যদি কেউ করে, সমস্ত সেন্সেশন শরীরের আপনি যা বুঝছেন এখন বসে, সবই স্পাইনকে, স্পাইনটা আছে বলেই আপনি বুঝতে পারছেন। তো এটা একটা কমিউনিকেশনের একটা মাধ্যম। যদি কোনো সময় এই স্পাইন আপনার ভেঙে যায় তাহলে কিন্তু সেদিনকে সেই মানুষের জীবনী শক্তিও শেষ হয়ে যাবে। তাই জন্য এই স্পাইনের প্রতি অ্যাওয়ারনেস, স্পাইনকে সবসময় সোজা রেখে বসা। যে মুহূর্তে আপনি সোজা হয়ে বসলেন, দিদি বা দাদা যারা শুনছেন তাদেরকে বলছি, সেই মুহূর্তে না একটা অটোমেটিক অ্যাওয়ারনেস আপনার মধ্যে কিন্তু গ্রো করবে। এবার কথা হচ্ছে একদিনে তো সেটা হবে না, কারণ এটা আপনার অভ্যাস নেই। লোকে বলে যখন ধ্যান করতে বসে তখন সোজা হয়ে বসে। আমি যদি আমার কথা পার্সোনালি বলি, আমি যখন কুষ্টি করতে বসি বা মানুষকে যখন মেডিটেশন শেখাই বা অ্যাস্ট্রোলজি যখন শেখাবো, বা এমনি সময়ও, বা আমি যখন লিখি, খাতায় যখন লিখি আর কি, আমি কিন্তু ওই সোজা হয়েই বসি। তো 5 ঘন্টা 6 ঘন্টা আমি এরকম ঘড়ি দেখছি না যে আমি কতক্ষণ বসে আছি। কারণ কেন দেখছি না? কারণ ওটা আমার এখন লাইফস্টাইল হয়ে গেছে। সোজা হয়ে বসাটা একটা লাইফস্টাইল হয়ে গেছে। আপনি জানেন যারা মেরুদণ্ড সোজা হয়ে বসে, তাদের শনি খারাপ হোক অথবা ভালো হোক, তাদের পরিবারকে কষ্ট দিলেও তাদেরকে কিন্তু খুব কম কষ্ট দেয়। অল টাইম যে ব্যক্তি সোজা হয়ে বসে থাকে, আপনি ওদেরকে খাটে বসান, খুব নরম জায়গাতে তারা বসবে না, একটু শক্ত চৌকি যেখানে থাকবে সেখানে বসবে এবং সোজা হয়ে বসবে অ্যাটলিস্ট। এটা ওদের একটা ডিসিপ্লিনড লাইফ। যে ব্যক্তি সোজা হয়ে বসে তার মধ্যে এটা একটা লাইফস্টাইল, এটা একটা ডিসিপ্লিন। তো আপনি যেই মুহূর্তে সোজা হয়ে বসলেন, আপনার স্পাইন ইরেক্ট হয়ে গেল, আপনার না অটোমেটিক ফোকাস কিন্তু স্পাইনে চলে যাবেই, যেতে বাধ্য। আপনি চুপ করে বসে থেকে দেখবেন একবার, দেখতে পারেন বসে থেকে। তো ব্রেথ যদি কম নেন তাহলেও কিন্তু আপনি শক্তির পুনরুদ্ধার করতে পারেন। এবার দেখুন, এই ব্রেথকে বলতে গেলে পরে একটা তো ব্রেথ তো একটা ছোট ব্যাপার নয় বা বিষয় নয় যে আমি আপনাকে সামান্য বলে দিলাম হয়ে গেল। আসলে এই ব্রেথের কথা বলতে গিয়ে আপনাকে এই স্পাইনকে আমাকে টেনে আনতে হলো। তো যাই হোক, সময়টা একটু বেশি নিয়ে নিলাম, আরও পয়েন্ট আছে। তারপরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কেউ থার্ড আই মেডিটেশন করে, আপনার এই যে যে গোটা স্পাইন আছে, আবারও স্পাইনে এলাম, ক্ষমা করবেন বলতে হবে, কারণ যেটা আপনাকে সায়েন্স, আপনার যে বিজ্ঞানসম্মতভাবে যদি আপনাকে না বলি আপনি বুঝতে পারবেন না। এই যে গোটা স্পাইনটা, এখানে তো সমস্ত চক্রগুলো রয়েছে আমাদের। থার্ড আই অর্থাৎ ষটচক্র বলে, ষটচক্রের শেষ চক্র হচ্ছে গিয়ে এই আজ্ঞা চক্র। এবার এই আজ্ঞা চক্র হচ্ছে কি সমস্ত চক্রের বাপ। একে বাপ বলে, তার কারণ কেন বাপ বলে, সমস্ত চক্রের ওপরে অবস্থিত। সহস্রারটা বাদ দিন, কারণ ওটা তো আমাদের শরীরের বাইরে আছে, ওটা আমি পরে আসবো। আজকের টপিকে সেটা নেই।
যখন অ্যাঞ্জেল থেরাপি বা এই সমস্ত আসবে তখন আমরা সহস্রারের কথা বলবো। আজকে আমরা থার্ড আইয়ের সম্পর্কে কিছু বলি। তো থার্ড আই যখনই আপনি এখানে যখন সোজা হয়ে বসলেন স্পাইনকে ইরেক্ট করে, আর আপনি হালকা যখন টিল্টেড করলেন, আপনার মাথাটা সামান্য উপরের দিকে যদি আপনার থাকে, তো অটো ফোকাস তৈরি হয়ে যায় আপনার থার্ড আইয়ের জায়গায়, সেখানে সেন্সেশন তৈরি হয়। আপনি যদি এইভাবে যদি 2-3 ঘন্টা বসে থাকেন না, বা কমসে কম 1.5 ঘন্টায় আমি বললাম, আপনার কি হবে, শরীরে যা যা ঘাটতি আছে এখান থেকে এনার্জি বিচ্ছুরিত হয়ে সেন্সেশন হয়। ও না এই স্পাইনটাকে ধরে, এই যে আমাদের যে স্পাইনের যে একদম শেষ যে অংশ, সেটাই থার্ড আই। অনেকে দেখবে নাসিকাগ্র মেডিটেশন করে, অর্থাৎ নাকের দিকে তাকিয়ে থাকে। তো এই যে আমাদের স্পাইনটা কাট হয়ে গিয়ে এই থার্ড আই হয়ে এসে নিচের দিকে ঝুলে রয়েছে। তো নিচের দিকে যে ঝুলে রয়েছে সেটা হচ্ছে কি আমাদের নাক, নাসিকাগ্র। ঠিক আছে, তো আমরা যদি নাসিক মানে আমরা যদি এই নাকের দিকে তাকাই, তাহলে সেন্সেশনটা কোথায় হবে, থার্ড আইয়ের ওই পিনিয়াল গ্ল্যান্ডেই কিন্তু হবে। কি বলছি বুঝতে পারছেন? আমাদের স্পাইনটা নিচ থেকে এসে ওপরে উঠে সামনের দিকে একটু ঝুঁকে গেছে। তো এই ঝোঁকা অংশটা হচ্ছে গিয়ে আমাদের নাক। কিন্তু যেখান থেকে সেটা বাঁকটা নিল মানে ঝোঁকার জন্যে, সেই যে কনজাংশন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনার থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড, ওখানেই অবস্থিত। তো আপনি নাকের দিকে তাকান, অথবা আপনি যদি আহ, সোজা যদি আপনার যে মাথাটা আছে সামান্য যদি একটু ওপরের দিকে যদি সামান্য টিল্টেড পজিশনে যদি রাখেন, আপনাকে কিন্তু এফর্ট দিতে হবে না, এটা এফর্টলেস। অটোমেটিক আপনার ফোকাস কিন্তু ওখানেই চলে যাবে, অটোমেটিক। তো যেই মুহূর্তে আপনার ফোকাস ওখানে চলে গেল না, আপনি বুঝতে পারবেন একটা যে সেন্সেশন তৈরি হবে, ওই সেন্সেশনটা আপনার গোটা শরীরে বিচ্ছুরিত হবে। তখন ও না আপনার শরীরে যা যা প্রবলেম আছে, আপনার শরীরে যে কোনো প্রবলেম ইনক্লুডিং মানসিক, এই এই থার্ড আইয়ের ক্ষমতা আছে সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া। ইভেন আপনার আপনাকে ধরুন কেউ অভিশাপ দিয়েছে, বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যে কিছুই করেছে কিনা, এটাও কিন্তু এখান থেকেই সম্ভব। অনেকে দেখবেন যারা নাম জপ করে, যারা ক্রিয়াযোগ করে, তারা হয়তো জানবে, সোহাম বলে একটা টেকনিক হয়। হয়তো অনেকে কমেন্টে বলবেনও, আশা করি। ভিডিওটা না লম্বা হয়ে যাচ্ছে, মানে আমি এতটা প্রসেস আমাকে মানে শেখানোটা ঠিক না, এতটা সময় অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে আপনার যে ভাইব্রেশনটা হবে সেটা আপনার পুরো স্পাইনটাকে না পুরো কাঁপিয়ে দেবে। কম্পন অনুভূতি হবে আপনার গোটা স্পাইন জুড়ে। আপনি দুলতে পারেন, অসুবিধা নেই, সেটাকে আপনি কুণ্ডলিনী বলতে পারেন। তখন কুণ্ডলিনী সত্যি ইনস্টিগেট হয় উপরে আসার জন্য। ব্রেথ, সমস্ত কিছু, তখন আর ব্রেথ নেওয়ার আপনার প্রয়োজন মনে হবে না। এখান থেকেও কিন্তু আপনি শক্তি সঞ্চয় করতে পারেন। যা ঘাটতি আছে আপনার, সব পূরণ হয়ে যাবে এক লহমায়। 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। আপনার মনে হবে কি, যে আমি বোধহয় ঘুম থেকে উঠলাম, একদম ফ্রেশ মনে হবে আপনার। চলুন পরের পয়েন্টে যাই, অনেক বকেছি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, মেলামেশা যদি কম করেন, মানে লোকের সাথে যদি খুব পরিমাণে দেখা সাক্ষাৎ হয় বা মেলামেশা হয়, বা কথা তো হয়, এই যে ধরুন আমি এখন কথা বলছি, তো আমাকে কথা বলতে হচ্ছে, তো তারপরে আমি যখন আবার চলে যাব অফিসে, তখন আবার চুপ, কেউ কিছু জিজ্ঞাসা করলে ব্যাস ততটুকু। তো এটাও সেটাই ব্যাপার, আপনি যদি মেলামেশাটা কম করেন তাহলে দেখবেন, ধরুন সব মানুষ তো সমান নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, কিন্তু ম্যাক্সিমাম সময় মানুষের মধ্যে না আপনার পজিটিভ এনার্জি খুব কম থাকে। তো ফলে আপনি যদি মেলামেশা করেন, আপনি যদি নিজেকে প্রোটেকশন না দিতে পারেন আপনার এনার্জিকে, ধরুন কারোর খারাপ কথায় আপনার খারাপ লেগে যাচ্ছে, তার মানে সেই ব্যক্তির নেগেটিভ এনার্জি আপনার উপর ইনফ্লুয়েন্স করতে পারছে আপনার মনের মনের ওপর। ফলে সেখান থেকেও একটা এনার্জি ড্রেনিং এর একটা চান্স হয়ে যায়, বিশাল বড় চান্স হয়ে যায়। তো তার কথা যদি আপনি কাটাতে চান সেই জিনিসটাকে কমপ্লিটলি, তাহলে আপনাকে কর্ড কাটিং শিখতে হবে। এটা আমি শেখাই, যদি কোনো সময় কেউ শিখতে চায় তো শিখতে পারে। তো এটা কয়েকটা, বেশ 1-1.5 ঘন্টা মতো সময় লাগে। তো মেলামেশা যদি আপনি, আমি তো করিই না, মানে স্পেশালি আমি যদি শুধু অফিস কালি, ব্যাস আমার দরকারই নেই কোনো কিছু করবার, আমার সেটা তো টাইম ইনভেস্ট করবারই দরকার নেই।
নিজেকে দেখো, নিজে বসো, নিজে কিছু শেখো। আমার মনে হয় জীবন তখনই সুন্দর যখন তুমি নিজেকে নিয়ে দেখবে, জানার চেষ্টা করবে। হ্যাঁ, পশু পাখি আছে, তাদের সাথে থাকো, আমার মনে হয় তুমি বেটার ফিল করবে। তাও যদি তোমার না মনে হয়, তুমি জঙ্গলে চলে যাও, বাগানে চলে যাও, অনেক ফুল আছে সেগুলোকে দেখো, তাদেরকে হাত দাও, তাদের সাথে কথা বলো ফুলেদের সাথে। যদি বাড়ির প্রতিমা থাকে তার সাথে দু একটা কথা বলে আসো, বেটার, মানুষের থেকে বেটার আমি বলবো। মানুষের থেকে বেটার, আপনি বেঁচে যাবেন এ জন্মে যদি মেলামেশা কম করেন। তাহলে আপনি শক্তির পুনরুদ্ধার করতে পারবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে দেখবেন সেলফ টক করে, মানে নিজের সাথে নিজে কথা বলে। এটাও না আমাদের এনার্জিকে ড্রেন করে কোথাও না কোথাও। আপনি সেলফ টক না করে যদি জব করেন, অজবা জব করেন, কন্টিনিউ যদি জব করতে থাকেন তাহলেও বেটার। কিন্তু নিজের সাথে নিজে যদি কথা বলি, কি হয়, আরেকটা না নতুন এন্টিটির সৃষ্টি হয়। মানে সাপোজ ধরুন আপনার নাম ওয়াই, ঠিক আছে? তো ওয়াই কথা বলছে জেডের সাথে, নিজের সাথে, মানে এটা একটা হ্যালুসিনেশন বা ইমাজিনেশন আপনি বলতে পারেন। সায়েন্সের ব্যাখ্যা এটাকে ইমাজিনেশন বলে, কিন্তু এটা একটা তা নয় শুধুমাত্র। এটা আমরা তাহলে কি করছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা কিন্তু আরেকজনকে কিন্তু জায়গা করে দিচ্ছি। কি বললাম বুঝলেন? এটা না অনেকটা প্রিলিভিং এর মতো। এই যে কেন প্রিলিভিং করলে আপনার সাথে আপনি যা চাইছেন সেটা হয় না, তার আরেকটা কারণ হচ্ছে গিয়ে এই নিজের সাথে নিজে কথা বলা। আপনি যদি কোনো দেবীর সাথে কথা বলেন বা কোনো ইষ্ট বা গুরুর সাথে ইমাজিনেশন কথা বলেন, তাহলে সেটা ভালো, তাহলে সেটা ভালো। কারণ আপনি জানেনই না, তন্ত্র হচ্ছে গিয়ে আমাদের শরীরের এনার্জিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় যে কোনো জিনিস। এমনকি তখনকার দিনে যারা ঋষি ছিল তারা ইমাজিনেশন করে দেবীর রূপ প্রতিস্থাপন করতো, বুঝেছেন? কিন্তু বর্তমানে মানুষ না ঠাকুর কেন্দ্রিক আর নেই, মানে ঈশ্বর কেন্দ্রিক খুব কমে গেছে। ফলে তারা মনে করে কি, যে ধরুন ইমাজিনেশন করছে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কোথাও একটা দেখা হয়েছে, ঘুরতে গেছে। এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এনার্জি কিন্তু আরো বেশি লিকেজ হবে। আপনি বুঝতেও পারছেন না, আপনি অটোমেটিকভাবে এনার্জিকে লিকেজ করছেন। তাহলে সেই চিন্তা ভাবনার জায়গায় আপনার বয়ফ্রেন্ড বা কাছের লোকের জায়গায় কাকে প্রতিস্থাপন করবেন? ঈশ্বরকে প্রতিস্থাপন করবেন। আপনি কালীকে প্রতিস্থাপন করুন, আপনি প্রচুর হাইপার এনার্জি পাবেন। আপনি শিবকে করতে পারেন, তাহলে আপনি প্রচুর একটা শান্ত এনার্জি পাবেন, একটা সন্তোষমূলক এনার্জি পাবেন। আমি বলছি না যে আপনি করবেন না, করুন, কিন্তু তাহলে সেটা ঠাকুরকে দিয়ে রিপ্লেস করুন, তাহলেও আপনি একটা ভালো ভাইব পাবেন এবং তার সাথে সাথে আপনার এনার্জিও পুনরুদ্ধার হবে। আমরা যে দেবদেবীকে ডাকি, ডাকতে ডাকতে আমরা তার মতনই কিন্তু হয়ে যাই। আজকে এটা শেষ আমার হলো না। এটার যদি যদি আপনারা আরো যদি শুনতে চান তাহলে কিন্তু আপনাকে আরেকবার কিন্তু তাহলে এটার পার্ট 2টা কালকে তাহলে আমি দেব, ঠিক আছে? তো আজকে পুরোটা শেষ করতে পারলাম না, 18 মিনিট হয়ে গেছে এটা আপনাদেরকে বোঝাতে বোঝাতে। আরো অনেকগুলো পয়েন্ট আমার মিস হয়ে গেছে, মানে আরো অনেকগুলো পয়েন্ট রয়ে গেল। যদি শুনতে চান তো অবশ্যই বলবেন, না হলে থাকবে, কোনো এক সময় করা হবে। আজ আসি। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন গাইডেন্স নিতে চান বা অ্যাস্ট্রোলজি শিখতে পর্যন্ত চান, জুলাই মাসের 5 তারিখ থেকে শেখানো হচ্ছে। আর যারা মেডিটেশনের কোনো গাইডেন্স নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আর এই শক্তির পুনরুদ্ধার নিয়ে কালকে আবার আমরা আসবো, এই সেকেন্ড পর্বটাকে নিয়ে। কমপ্লিট করতে পারলাম না, এখনো আরো 10টা পয়েন্ট রয়ে গেল। ধন্যবাদ, আজ আসি।